28 দিন পর জেলখানা থেকে মুক্তি পেল শামীম। জামিন করিয়েছে শামীমের প্রেমিকা সোনিয়া। জেল গেটের বাহিরে এসে সোনিয়া বলল, এবার শেষবার, এরপর যদি আর কখনো তোমাকে কোনো মামলায় আটক করা হয় বা জেলখানায় প্রেরণ করা হয়, আমি তোমাকে দেখতেও আসবো না, জামিন করাতেও আসবো না। এবার তুমি বাসায় যেতে পারো। শামীম মুচকি হেসে বলল, যতবার তুমি জামিন করিয়েছ ততবার তুমি একটা কথাই বলেছো, নতুন কিছু বলো। দেখো শামীম, প্রতিটা মানুষের একটা ধৈর্য থাকে। তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছো। বারবার তুমি মানুষের সাথে উচ্ছৃঙ্খলতা করবে, মারধর করবে, আবার জেলখানায় যাবে, আর আমি জামিন করিয়ে জেল থেকে বের করব। কেন? কারণ তুমি আমাকে ভালোবাসো। আমার দুর্বলতা সেটাই। যাও, বাসায় যাও। বলেই সোনিয়া তার বাসার দিকে চলে গেল। শামীম বিছানায় শুয়ে আছে। এমন সময় শামীমের বোন মিতা শামীমের রুমের ভেতর ঢুকে বিছানার কাছে এসে বলল, ভাইয়া উঠে বসতো, তোর সাথে কিছু কথা আছে। শামীম শোয়া থেকে উঠে বসে বলল, কি কথা বল। মিতা শামীমের হাতটি ধরে বলল, ভাইয়া তুই কি আমার পার্স ব্যাগ থেকে 2000 টাকা নিয়েছিস? শামীম মিতার হাতটি ছাড়িয়ে নিয়ে বলল, কি বললি? আমি তো টাকা নিয়েছি। ভাইয়া টাকাটা আমার নয়, গতকাল আব্বা আমার পরীক্ষার ফিস দিয়েছিল, সেই টাকা ওটা। তুই আমার টাকাটা দিয়ে দে। শামীম উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, বাসা থেকে কোনো কিছু হারালেই তোরা শুধু আমাকে খুঁজিস কেন, আর আমার নামটা বলিস কেন? তোরা কি কখনো প্রমাণ করতে পেরেছিস আমি তোদের কোনো জিনিস নিয়েছি? মিতা বলল, ভাইয়া আমার 100% বিশ্বাস তুই আমার টাকাটা নিয়েছিস, কারণ বাসায় আমরা 4 জন ছাড়া আর কেউ থাকে না। তুই আম্মাকে গিয়ে জিজ্ঞেস কর, আব্বাকে গিয়ে জিজ্ঞেস কর। তা আমার কাছে কেন জিজ্ঞাসা করছিস? কারণ তুমি নেশা করার জন্য এর আগেও আমার টাকা হাত দিয়েছো। বলেই মিতা শামীমের রুম থেকে বের হয়ে গেল। শামীম আর কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ল। পড়ার টেবিলে এসে বসে কান্না করছে। মিতার মা এদিক থেকে যাওয়ার সময় দেখতে পেল মিতা কান্না করছে। মিতার কাছে ছুটে আসলো। মিতার কাছে জানতে চাইলো কেন সে কান্না করছে। মিতা সবকিছু খুলে তার মাকে বলল। মিতার মা বলল, কি বলবো বল, শামীম আর পরিবর্তন হলো না। তুই কান্না করিস না, তোর পরীক্ষার ফি আমি দেব। মেয়েকে সান্ত্বনা দিয়ে মিতার মা চলে গেল। রাত 1টা বাজে। জোহরা বেগম কলিং বেলের শব্দে দরজা খুলতে মদের গন্ধে দূরে সরে গেল। শামীম মদ খেয়ে মাতাল অবস্থায় বাসায় প্রবেশ করলো। শাড়ির আঁচল দিয়ে নাক চেপে ধরে জোহরা বেগম জানতে চাইলো, আর কত অধপতন দেখতে হবে? তুই কি ভালো হবি না? আম্মা, আমাকে খারাপ কোত্থেকে দেখলে? আমি তো অল টাইম ভালো একটা ছেলে। শুধু শুধু আমার নামে বদনাম দিচ্ছ তুমি। তোর বয়সী ছেলেরা চাকরি করে, ব্যবসা করে, সংসারে হাল ধরে, বুড়ো মা বাবা সহায় হয়, আর তুই এখনো বাপের হোটেলে খেয়ে বাপের টাকায় নেশা করিস। ছি, এটা ভাবতে আমার লজ্জা হয়। আম্মা, বেশি লজ্জা লাগলে মুখ ঠিক এভাবে শাড়ি আঁচল দিয়ে ঢেকে রাখবে, তারপরও কোনো কথা বলবে না। আমার ঘুম পাচ্ছে। আমার রুমটা যেন কোন দিকে? এইদিকে না, ওইদিকে। এই বলে এলোমেলো ভাবে সামনের দিকে পা বাড়ালো। জহুরা বেগম শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কান্না করতে করতে তার বেডরুমের দিকে চলে গেল। পরের দিন সোফায় বসে শামীমের বাবা মা সংসারের খরচের টাকা নিয়ে হিসাব করছে। শামীমের বাবা তৈয়ব আলীর হাতে 30,000 টাকা ছিল। এমন সময় শামীম ড্রয়িং রুমের ভেতরে ঢুকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে চলে যেতে চাইলো। তৈয়ব আলী শামীমের হাত টান দিয়ে দাঁড় করিয়ে বলল, কি ব্যাপার, তুই টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? আব্বু, এই টাকাগুলো আমার লাগবে। জহুরা বেগম বলল, শামীম, টাকাগুলো ফেরত দে। এই টাকাগুলো আমার সারা মাসের সংসার চালানোর খরচের টাকা। আম্মা, আমারও তো খরচের টাকা লাগে, কখনো দাও না, চেয়ে চেয়ে নিতে হয়। তোকে শিক্ষিত বানিয়েছি, চাকরি কর, ব্যবসা কর, তারপর টাকা ইনকাম কর, নিজের টাকা নিজে খরচ কর। মা বাবার টাকার উপর কেন চোখ দিস? এই বুড়ো বয়সে যে মাথার ঘাম পায়ে ফেলে যে কটা টাকা ইনকাম করে সংসার চালাচ্ছি, তারপর যদি সেই টাকা থেকে তোর হাত খরচ দিতে হয়, তাহলে তো ডাল কিনতে গেলে চাল কিনতে পারবো না। আব্বু কি পারবে আর পারবে না সেটা নিয়ে আমার ভাবার সময় নেই। আমার কথা হলো আমার টাকা লাগবে, আমি টাকা নিয়ে যাচ্ছি। তৈয়ব আলী বলল, ভালোই ভালোই টাকাগুলো দিয়ে যা, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। শামীম অবাক হয়ে তার বাবার দিকে চেয়ে অট্ট হাসি হাসতে হাসতে বলল, আব্বু, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? সাথে সাথে তৈয়ব আলী শামীমের গালে কষে চর বসিয়ে দিয়ে বলল, তোর মতো বেয়াদব জন্ম দিয়ে আমি ভুল করেছি, আর সেই ভুলের মাসুল হয়তো আমাকে সারা জীবন দিতে হবে। কথা বলা শেষ না হতে গাল চেপে ধরে শামীম তার বাবার গালে চর বসিয়ে দিল। জহুরা বেগম চমকে উঠল। তৈয়ব আলী নির্বাক হয়ে গেল, আর একটা চর মারার জন্য হাত তুলছে। এমন সময় জহুরা বেগম শামীমের হাতটি ধরে বলল, শামীম, এটা তুই কি করলি? মেরেছি তোমার স্বামীকে, মেরেছি, হাত খরচ দিতে পারো না। একটা বাইক চেয়েছি, বাইক কিনে দিতে পারো না। আবার জন্ম দিয়েছিলে কেন? একটা ছেলের কোনো ইচ্ছেই তো পূরণ করনি তোমরা। তোমরা কেমন বাবা মা? আবার বড় বড় কথা বলো। আর কোনো বড় কথা তোকে শুনতে হবে না। তুই এই মুহূর্তে আমার স্বামীর বাড়ি থেকে বের হয়ে যাবি। আর কোনোদিনও তোর মুখ আমরা দেখতে চাই না। থাকলাম না এই জাহান্নামে, চলে গেলাম, কিন্তু আমি বিকেলে আবার আসবো। আমার ভাগের সম্পত্তি তোমরা আমাকে বুঝিয়ে দেবে। বলে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। স্বামী স্ত্রী দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। শামীমকে ধাক্কা দিয়ে রুমের বাহিরে বের করে দিয়ে সোনিয়া বলল, আমাকে ফোন করে মিতা সব বলেছে। তুই যে জঘন্যতম অপরাধ করেছিস, তোর এই অপরাধের কোনো ক্ষমা নেই। তুই আমার বাসার সামনে থেকে চলে যা। তোমার আবার কি হলো? তুমি আমার সাথে এমন করছো কেন? কারণ তুই তোর জন্ম
জন্মদাতা পিতার গায়ে হাত তুলেছিস। তোর মতো নিকৃষ্ট সন্তান পৃথিবীতে দ্বিতীয়টা আর হয় না। সোনিয়া, তুমি শুধু আমার দোষটাই দেখলে। আব্বু প্রথম আমার গায়ে হাত তুলেছিল। আরে অমানুষ, বাবারা সন্তানের গায়ে হাত তুলতে পারে, শাসন করতে পারে, তাই বলে কি সন্তান পিতার গায়ে হাত তুলবে? তুই আমার সামনে থেকে চলে যা, তোর মুখটা আমি দেখতে ইচ্ছে করছে না। সোনিয়া, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি আর তোকে ভালোবাসি না। তুই কোনোদিনও ভালোবাসার দাবি নিয়ে আমার দরজার সামনে আসবি না। তোমাকে ছাড়া আমি কোথায় যাব বলো? তুই একটা নর্দমার কীট। তোকে নর্দমা থেকে তুলে ভালো করার চেষ্টা করেছিলাম। তোর ব্যবহার বলছে তুই কোনোদিনও ভালো হবি না। যে সন্তান তার বাবার গায়ে হাত তুলতে পারে, সেই সন্তান আমার মতো হাজারটা প্রেমিকাকে খুন করতে পারে। বলেই দরজা বন্ধ করে বাসার ভেতরে চলে গেল। যাক বাবা, ও আমাকে বুঝলো না, সমস্যা নেই, আজ থেকে আর কারো কাছে যাব না। মনে রেখো, তোমরা আমার কাছে আসবে। বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে গেল। প্রায় 5 মাস পর তার এলাকা থেকে 2-1 ঘন্টা দূরের এলাকায় আসলো, কারণ তার বান্ধবীর বাসায় যাবে। হঠাৎ মিতা খেয়াল করলো রাস্তার পাশে একটা লোকের হাত নেই, পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় রাস্তার পাশে বসে হাঁপাচ্ছে। মিতা ভালো করে তাকিয়ে বুঝতে পারলো এই ব্যক্তি আর কেউ নয়, এ হলো তার বড় ভাই শামীম। মিতা দৌড়ে শামীমের কাছে গিয়ে বসে শামীমকে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া, তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি এতদিন কোথায় ছিলে? শামীম এতদিন পর বোনকে দেখে আবেগপ্রবণ হয়ে নিজেও কান্না করতে লাগলো। ভাইয়া, কথা বলো, কিভাবে তোমার এমন হয়েছে? মিতা, আমার পাপের কারণে আমার এমন হয়েছে। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। ভাইয়া, তুমি ওঠো, বাকি কথা বাসায় গিয়ে শুনবো। বাবা মা তোমার টেনশনে ঠিকমতো খাওয়া দাওয়া ভুলে গেছে। চলো, বাসায় চলো। শামীমকে বাসা থেকে তুলে মিতা হাত বাড়িয়ে একটা সিএনজি অটোরিকশা ডাকতে লাগলো। শামীম একটা লাঠিতে ভর দিয়ে তার বোনের সাথে বাসার ভেতরে প্রবেশ করলো। শামীমকে দেখে দৌড়ে তার মা ছুটে আসলো। শামীমের একটা হাত নেই, পা ভাঙা। এমন অবস্থা দেখে চমকে উঠলো, কান্না করতে করতে বলল, বাবারে, তুই এতদিন কোথায় ছিলি? তোর এই অবস্থা কিভাবে হলো? আম্মা, তুমি কান্না করো না, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। এমন সময় তৈয়ব আলী দৌড়ে এসে শামীমকে বুকে টেনে নিয়ে বলল, বাবারে, তোর হাত কোথায়? তোর পায়ে ব্যান্ডেজ কেন? আব্বু, যে হাতটি দিয়ে তোমাকে চর মেরেছি, সে হাতটি অ্যাক্সিডেন্টে হারিয়েছি। আম্মা, যে পায়ে ভর করে তোমাদের সামনে দাঁড়িয়ে বুক উঁচু করে কথা বলেছি, সেই পাটা অ্যাক্সিডেন্টের পর থেকে পচে যাচ্ছে, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। মা বাবার সাথে খারাপ আচরণের ফল আমি পেয়েছি। বাবারে, তোকে আমরা কখনো অভিশাপ দেইনি, তোকে আমরা অনেক খুঁজেছি। তুই এতদিন কোথায় ছিলি? অ্যাক্সিডেন্ট করেছিস তা আমাদের ফোন করিসনি কেন? আমি আমার পাপের শাস্তি একাই ভোগ করতে চেয়েছি। আব্বু, আমি পাপী, নিকৃষ্টতম পাপী। আমি তোমার গায়ে হাত তুলেছি, তোমাদের সামনে আমি দাঁড়াতে চাইনি। আজ যখন মিতা বলল তোমরা আমার জন্য কান্নাকাটি করো, তোমরা আমাকে খোঁজো, তখন আর নিজেকে সামলাতে পারিনি, চলে এসেছি তোমাদের কাছে। তোমরা এমন কেন? যে সন্তান টাকার জন্য তার মায়ের সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছে, সেই সন্তানকে কেন তোমরা ভালোবাসো? বাবারে, সন্তান ভুল করতে পারে, কিন্তু সেজন্য মা বাবা কখনো ভুল করতে পারে না। মা বাবা সন্তানকে কখনোই ভুলে থাকতে পারে না। তুই যখন সন্তানের বাবা হবি, তখন বুঝবি সন্তানের প্রতি কতটা মায়া ভালোবাসা বাবা মায়ের। শামীম অনুশোচনার কান্নায় ভেঙে পড়ল। প্রিয় ভিউয়ার্স, আমরা চাই না শামীমের মতো এমন কোনো সন্তান কোনো বাবা মায়ের অবাধ্য সন্তান হোক। শেষ পর্যন্ত যেন অনুশোচনার আগুনে পড়তে না হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।